হঠাৎ একদিন মেয়েটি তার বাচ্চা নিয়ে চলে আসে আকাশের বাড়িতে। আর সবাইকে জানায় আকাশই হলো এই বাচ্চার বাবা। এবার তো আকাশের বাড়িতে এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। আকাশ নিজেও বুঝতে পারে না তার আবার বাচ্চা হলো কবে। সে তো বাচ্চা হবার মতো এমন কিছুই করেনি। আর এই মেয়ের সাথে তার সম্পর্ক ছিল অনেক বছর আগে। তাহলে এই বাচ্চা আসলো কোথা থেকে? আর এই বাচ্চার আসল বাবাই বাকে? কেনই বা বাণী এই বাচ্চা নিয়ে আকাশের বাড়ি এসে উঠলো? তাই জানতে চলেছি আজকের গল্পে। গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে তার মেয়েকে নিয়ে ট্রেন থেকে নামে। অন্যদিকে আমরা পরিচয় হই বাজাজের সাথে। আসলে সে একজন খুবই বড় মাপের বিজনেসম্যান। সে আজকে তার এক বন্ধু গোবিন্দের সাথে দেখা করতে এসেছে। গোবিন্দ তাকে অনেক নার্ভাসলি হয়েই বলে তার নাকি 10 কোটি টাকার দরকার। বাজাজ তার দিকে তাকিয়ে হেসে ফেলে এবং বলে, যাকে দেখে জেলের সমস্ত কয়েদিরা ভয় পেত, সে নাকি আমার কাছে শুধু কয়েকটি টাকার জন্য এভাবে কাঁপছে। আসলে গোবিন্দ এই টাকাটা তার নিজের জন্য নয়, বরং তার বড় ছেলে আমানের জন্য চাইছে। আসলে গোবিন্দর ছোট ছেলের সাথে তার বন্ধু বাজাজের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এরপরে আমরা আমান, তার বাচ্চারা এবং আকাশের সাথে পরিচয় হই। আসলে এই ছোট ছোট বাচ্চাগুলো খুবই দুষ্টু, সবসময় বাড়ি মাথায় করে রাখে। এমনকি তারা গোবিন্দকে দাদু না বলে জঙ্গলি ষাঁড় বলে সম্বোধন করে। হ্যাঁ, তারা এতটাই দুষ্ট হয়েছে। এর পরের দিনই গগন নামে একটি লোক আসে আকাশদের বাড়িতে। আসলে সে এখানে এসেছে টিউটর হয়ে, আমানে সেই ছোট্ট বাচ্চাদেরকে পড়ানোর জন্য। এখন পর্যন্ত নাকি বাড়িতে 6টি টিচার এসেছে, কিন্তু কেউ বাচ্চাদেরকে পড়াতে পারেনি। গগন বলে এগুলো কোনো ব্যাপার নয়, সে সমস্ত কিছু সামলে নেবে। এরপর আমরা গল্পে আরও একজনের সাথে পরিচয় হই। এর নাম হচ্ছে রাধে। সে পেশায় একজন উকিল, আর তার স্ত্রী অঞ্জলি। আসলে রাধের স্ত্রী তার থেকে বয়সে অনেক ছোট, যার জন্য সে তার স্ত্রীর উপরে সন্দেহের চোখেই দেখে। এই ব্যাপারে যদি গল্প বলি, তাহলে একদিন রাধে তার স্ত্রীকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য বের হয়, কিন্তু রেড লাইটের জন্য তাদেরকে দাঁড়াতে হয়। আর ঠিক সেই সময়ই টোটো থেকে এক অন্ধ ব্যক্তি অঞ্জলির দিকে তাকিয়েছিল, যা দেখে রাধে মনে করে হয়তো ব্যক্তিটি তার স্ত্রীর দিকে কুনজরে দেখছে, যার জন্য সে তার সাথে বেশ রাগারাগি করে। কিন্তু পরে জানতে পারে সেই লোকটি নাকি অন্ধ। আর আজকেও রাধে বাড়িতে কে আসে কে যায় তা নজর রাখার জন্য লুকিয়ে একটি ক্যামেরা সেট করে, কিন্তু ক্যামেরাটির পজিশন অটোমেটিকই নিচের দিকে চলে আসে। আর আমরা অন্যদিকে আবারও টিউটার গগনকে দেখতে পাই। সে বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চারা তো এতটাই দুষ্টু যে তাদের মাস্টার মশাইকে উল্টাপাল্টা অনেক কিছুই বোঝায়। আজকে নাকি তাকে তাদের দাদু মারার জন্য আসবে, রাতেই নাকি তাকে মারার জন্য তরোয়াল নিয়ে আসবে। আর অন্যদিকে এই দুষ্টু বাচ্চারা খাবার টেবিলে দাদুকে রাগিয়ে দেয়। তো এই মাস্টার মশাই নাকি বলেছে এই তরলটা শুধু বলার জন্য, কাজের কাজ কিছুই নয়। এই তরলের ভেতরে নাকি কিছুই নেই, এমন অনেক উস্কানিমূলক কথা বলে, যার জন্য দাদুও একটা সময় তাদের কথায় রাতের বেলায় মাস্টারমশাইকে তরল দেখানোর জন্য যায়। কিন্তু মাস্টারমশাই অন্যদিকে ভাবছে হয়তো সত্যিই তিনি তাকে মারার জন্য আসছে, তার মাথায় হয়তো ভূত চেপেছে, যার জন্য সে এবার ভয় পেয়ে বাড়ির থেকে পালায়। পরদিন সকালে বাণী আকাশদের বাড়িতে চলে আসে, আর এই খবর পৌঁছায় আকাশের অফিসে। অঞ্জলি তাকে বলে বাড়ির থেকে কল এসেছে। এখানে জানিয়ে দেই অঞ্জলি এবং আকাশ দুজনেই খুবই ভালো বন্ধু। হ্যাঁ, আকাশ খবর পেয়ে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছায় এবং বাড়িতে গিয়ে বাণীকে দেখে সে খুবই অবাক হয়। বাড়িতে ফিরে গোবিন্দ তাকে বলে এই মেয়েটি নাকি তার প্রেমিকা এবং এই ছোট্ট বাচ্চাটি নাকি আকাশের। এটি শুনেই তো আকাশ যেন আকাশ থেকে নিচে পড়ে। আকাশ কোনো উপায় নেই পেয়ে বলে কলেজে শুধু তারা একসাথে পড়াশোনা করত, তাছাড়া তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। যার পরিপ্রেক্ষিতে বাণী গোবিন্দকে বেশ কিছু এভিডেন্স দেয়। এবার আকাশ বলে হ্যাঁ, লেটারগুলো তারই, কিন্তু এই বাচ্চাটা তার নয়। এরপরে আকাশ চলে আসে অঞ্জলির কাছে। সে তাকে জানায়, তাদের পুরো ঘটনাটা খুলে বলে, আর দুজনে বেরিয়ে পড়ে আকাশের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে অঞ্জলি ঘরের চাবি রাখতে কিছুটা প্রবলেম হচ্ছিল, যার জন্য আকাশ তাকে সাহায্য করে এবং তারা আকাশদের বাড়িতে পৌঁছায়। পরে গোবিন্দ জানায় বাণী নাকি তাকে কিছু তাদের দুজনের মধ্যে প্রাইভেট চ্যাটিংও পাঠিয়েছে, যেগুলি দেখে তিনি আর আকাশের ওপর কিছুতেই ভরসা করতে পারছে না। আর সর্বশেষে অঞ্জলির কাছে রিকোয়েস্ট করে এই ঘটনা যেন সে কাউকে না বলে, এমনকি রাধেকেও যেন না জানায়। আর অন্যদিকে রাধে বাড়িতে পৌঁছে সর্বপ্রথমেই সিসিটিভি ফুটেজ দেখে, আর সেখানে অঞ্জলিকে একটি ছেলের সাথে দেখে, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাওয়ায় সে তার চেহারা দেখতে পায় না, শুধু মোজা দেখতে পায়, লাল মোজা। অঞ্জলি সেই সময় বাড়িতে ফিরে আসে, আর তখনই রাধে তাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। অঞ্জলি তার পরিপ্রেক্ষিতে তাকে কিছু মিথ্যে কথা বলে। অন্যদিকে আকাশ তার পুরনো অতীতকে ভাবছে। কলেজ লাইফে বাণীর সাথে যখন তার সম্পর্ক ছিল, ঠিক সেই সময়টাতে বাণী একদিন তার রুমে আসে এবং কোনো কিছু না বলে হঠাৎ করেই আকাশকে ছেড়ে চলে যায়। এরপর থেকে আকাশ আর তাকে কোথাও খুঁজে পায়নি, তার সাথে কথা পর্যন্ত বলতে পারেনি, অনেক খোঁজার চেষ্টা করেও তাকে পায়নি।
আর আজ সে হঠাৎ করেই কোথা থেকে সন্তান নিয়ে এসে তাদের বাড়িতে উপস্থিত হয়েছে। যাই হোক, এর পরের দিন সকালবেলা বাজাজ আসে আকাশদের বাড়িতে। আসলে তিনি তার মেয়ে এবং আকাশের বিয়ের ডেট ফিক্স করতে এসেছে। রাধেও আসে পণ্ডিতের সাথে। রাধে তো এখানে এসেছিল সেই লাল মোজাওয়ালাকে খুঁজতে, যার জন্য সে বিভিন্ন ট্রিক্স খাটিয়ে সবার মোজা চেক করতে শুরু করে, কিন্তু সে কারোই পায়েই সেই মোজা খুঁজে পায় না। আর সবার শেষে যখন আকাশ এসে কিছু ডকুমেন্ট সিগনেচার করছে, ঠিক তখনই রাধে তার পায়ে সেই লাল মোজা দেখতে পায়। এর পরের দিনই অঞ্জলি আর আকাশ দুজনে আছে একটি রেস্টুরেন্টে, আর তাদের পেছন পেছন রাধেও রেস্টুরেন্টে পৌঁছায়। আকাশ তার বড় ভাই আমানকে বলছে তারা জানে না এই ঘটনাটা কী করে হয়ে গেল, তাদের রিলেশন তো এতটাও গভীর ছিল না, তাহলে সে প্রেগনেন্ট কী করে হয়ে গেল। আর এই কথাগুলো শুনে রাধে ভাবে হয়তো অঞ্জলি প্রেগনেন্ট। এরপরে আকাশ বাড়িতে ফিরে ডিএনএ টেস্ট করতে চায়, যার জন্য বেবির ব্লাড নেয়। আর পরের দিনই ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে, আর সে জানতে পারে আকাশে হলো এই বাচ্চার বাবা। আর ঠিক এই সময়টাতেই বাজাজ এখানে চলে আসে, আর এসেই বলে কার বাচ্চা। তখন সবাই ব্যাপারটি লুকানোর চেষ্টা করে। বাজাজ জিজ্ঞেস করে এই মেয়েটিকে। তখন কে কী বলবে কিছুই ভেবে পায় না। গোবিন্দ চট করে বলে দেয় এই মেয়েটি হলো বাচ্চাদের জন্য নতুন টিউটর। এরপরে বাড়ি ফেরার পথে বাজাজ বাণীকে তার মেয়ের এঙ্গেজমেন্টের জন্য নিমন্ত্রণ করে দেয়। এরপরে রাতের বেলা তারা সবাই মিলে ভাবছে কি করে এঙ্গেজমেন্টের জন্য তারা মন্দিরে যাবে। বাণী জেনে গেলে সমস্ত কিছুই কেলেঙ্কারি ঘটে যাবে। তার জন্য তারা বুদ্ধি করে সবাই এক এক করে বাড়ির থেকে বেরোবে, এবং আকাশও এখান থেকে রেডি হয়ে নয়, বরং বাইরে কোথাও থেকে রেডি হয়ে তারপরে মন্দিরে যাবে এঙ্গেজমেন্টের জন্য। এর পরের দিন সবাই মন্দিরে উপস্থিত হয়েছে, শুধু আকাশ সবার শেষে বাড়ি থেকে বের হচ্ছে। আর ঠিক সেই সময়ই বাণী তাকে ডাকে এবং জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। আকাশ উত্তরে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না, যার জন্য সে বলে দেয় সে অফিসে যাচ্ছে। কিন্তু আজ তো রবিবার, যার জন্য সে বাণীর উপরে কিছুটা রাগ করেই বাড়ির থেকে বেরিয়ে যায়, আর বাণীও মন্দিরের দিকে রওনা দেয়। এরপরে আকাশ মন্দিরের উদ্দেশ্যে বের হলে অঞ্জলি তার ড্রেস নিয়ে আসে এবং গাড়িতে ঢুকেই সে ড্রেস চেঞ্জ করতে শুরু করে। আর এগুলি আবার বাইরে থেকে রাধে দেখছে। সে তো গাড়ি এমনভাবে দুলতে দেখে অন্য কিছুই ভাবতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই মন্দিরে আকাশের বদলে বাণী চলে এসেছে, যাকে দেখে গোবিন্দ খুবই অবাক হয়। সে ভেবে পায় না এখন সে কি করবে, সমস্ত কিছু কি করে ম্যানেজ করবে সে। আর সেই মুহূর্তেই অঞ্জলি এবং আকাশও মন্দিরে চলে আসে। আকাশ তখন বাণীকে দেখে আবারও ঘুরে যেতে নয়, কিন্তু তার কাছে করার মতো কিছুই নেই। কোনো রকমের লুকিয়ে লুকিয়ে সে মন্দিরের ভেতরে প্রবেশ করে। আর অঞ্জলি বাণীর ধ্যান ভটকানোর জন্য তাকে নিয়ে এদিক ওদিক যাওয়ার চেষ্টাও করে, কিন্তু তাতে কিছুই হয় না। অবশেষে বাণীও তাদের এঙ্গেজমেন্টের ওইখানে গিয়ে পৌঁছায়। এঙ্গেজমেন্টের সময় গোবিন্দ এবং আকাশ দুজনেই ভাবছে এই বোধহয় সমস্ত কিছু শেষ হয়ে গেল, তারা বোধহয় এবার ধরা পড়ে যাবে। কিন্তু সেই সময়টাতেই আকাশের সেই আঙ্কেল এসে বাণীকে বলে তার মেয়ে নাকি ওপরতলার সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছে, যেটা শুনে বাণী এবার মন্দির থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে গিয়ে দেখতে পায় সমস্ত কিছু ঠিকই রয়েছে। এর পরের দিন সকালে আকাশ বাড়ির গার্ডেনে বসে রয়েছে। ঠিক তখনই সে একবার বাণীর মেয়ের দিকে আর একবার বাণীর দিকে তাকায়। আর সে কিছু একটা ভেবেই বাণীর মেয়ের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটায়, তাকে আদর করে, এবং একটা সময় তাকে নিয়ে বাণী রুমে চলে আসে। বাণী কারণ জিজ্ঞেস করাতে আকাশ বলে হয়তো সে এখনও তার মনের কোনো এক সফট কর্নারে রয়েছে, যার জন্য সে না চেয়েও এই অচেনা মেয়েটিকে নিজের আপন ভাবতে শুরু করেছে। সে আরও বলে আমরা দুজনেই জানি এই মেয়েটি আমাদের নয়, তারপরও কেন জানি না আমি এর সাথে দিন দিন ঘনিষ্ঠ হয়ে যাচ্ছি। তখন বাণী বলে হ্যাঁ, এটা ঠিক যে এই বাচ্চাটি তোমার নয়, কিন্তু এর আসল বাবা কে সেটা আমি এখন তোমাকে বলতে পারবো না। ব্যাস এই কথাটারই যেন দেরি ছিল। আকাশ তখনই উঠে গিয়ে বিছানা থেকে একটি টেপ রেকর্ডার বের করে এবং বলে তোর আর কোনো কথাই শোনার নেই আমার, এখন যা হবে সবার সামনে হবে। এই বলে সে দৌড়ে বাইরে চলে আসে, সবাইকে ডেকে আনে, এবং সবার সামনে যখন টেপ রেকর্ডারটি ওপেন করে তখন সেই রেকর্ডিংয়ে শুধু গান শোনা যায়। বাণীর কোনো কথাই সেখানে শোনা যায় না, তার মানে কোনো কিছুই রেকর্ড হয়নি। পরে বাণী বলে এটি সে আগেই দেখে নিয়েছিল, যার জন্যই রেকর্ডার বন্ধ করার পরেই সে সমস্ত কিছু বলেছে। এর পরের দিন বাচ্চাদের দুষ্টুমিতে তাদের বাইরের আঙ্কেলের মাথায় একটি হাড়ি আটকে যায়, যার কারণে আজকে গোবিন্দ বাচ্চাদেরকে পানিশমেন্ট দিতে চায়। কিন্তু ঠিক তখনই আবার বাণী এসে গোবিন্দকে থামায় এবং বলে এই বাচ্চাদেরকে সে মানুষ করতে চায়, তাদের বোঝাতে চায়। আঙ্কেল তো এতদিন ধরে এটাই চাইছিল, যার জন্য এতগুলো টিউটারকেও হায়ার করেছিল, যার জন্য সে খুশি হয়েই বাচ্চাদের সমস্ত দায়িত্ব সে বাণীকে দিয়ে দেয়।
অন্যদিকে আজকে আকাশ এবং অঞ্জলিদের বাড়িতে বসে গল্প করছে এবং তখন সেখানে বাইরে আবার রাধে চলে আসে। সে বাইরে থেকে সমস্তটা শুনছে। তখন আকাশ বলে, এই সমস্যা থেকে বেরোনোর একটি রাস্তা তো আছে, এই বাচ্চাটির জন্য নকল বাবার অ্যারেঞ্জ করতে হবে। এই কথা শোনার পরে রাধের আর সহ্য হয় না। সে তাদেরকে হাতে নাতে ধরার জন্য সোজা ঘরের ভেতরে চলে আসে। সে তো আসলে ভাবছিল অঞ্জলি প্রেগনেন্ট, তাই সে বলে অনেক ধৈর্য ধরেছে সে, এখন আর নয়, সে সব কিছু জেনে গিয়েছে। রাধে বলে সে যদি এটি করেছেই তাহলে সে তার দায়িত্ব কেন নিচ্ছে না। আকাশ বলে তার যদি এতই খারাপ লেগে থাকে তাহলে সে কেন দায়িত্ব নিচ্ছে না। রাধে বলে সবাই জানে সে কখনো বাবা হতে পারবে না, তারপরে সে কি করে এই দায়িত্ব নিতে পারে। তাদের কথা থেকে আসলে কেউই ক্লিয়ার কিছুই বুঝতে পারছে না যে কে কার কথা বলছে। এর পরের দিনই বাচ্চারা আবারও দুষ্টুমি করে পড়ার টেবিলের নিচে বাণীকে ভয় দেখানোর জন্যই পটাকা লাগিয়ে দেয়। কিন্তু ভাগ্যক্রমে সেই মুহূর্তে সেখানে চলে আসে বাণীর মেয়ে, আর তখনই পটাকাগুলো ফেটে ওঠে, যার জন্য বাণীর মেয়ের কিছুটা অংশ জ্বলে যায়। ডাক্তার এসে জানায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে, আর একটু হলে হয়তো আরও বেশি ক্ষতি হতে পারতো। যার জন্য আজকে গোবিন্দ খুবই বাচ্চাদের উপর রেগে যায়, তাদেরকে শাস্তি দিতে চায়, কঠিনতর শাস্তি। কিন্তু সেই মুহূর্তেই আঙ্কেল বলে সেই বাজার থেকে এই পটাকা এনে দিয়েছে। আবার ঠিক সেই মুহূর্তে বাণী বলে আঙ্কেলকে সে নাকি পটাকা আনতে বলেছিল, তার এই ভুলের কারণে এটি ঘটেছে। আজকে গোবিন্দ খুবই রাগ করে, তাকে গিয়ে একটি থাপ্পড় মেরে বলে, আমি এতদিন ভেবেছিলাম তুমি একটি অসহায় মা, কিন্তু এখন দেখছি তুমি একেবারেই কেয়ারলেস। এরপরে রাতের বেলা দেখতে পাই বাচ্চারা এক এক করে গোবিন্দর কাছে এসে তার গালে পাপ্পি দিতে থাকে। আর আজকে প্রথমবার তাকে বাচ্চারা দাদু বলে সম্বোধন করে। আসলে বাচ্চারা আজকে বাণীকে দেখে নিজেরাও ভালো হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এখন পড়াশোনা করতেও শুরু করেছে, সবার সাথে ভালো মতো মিশতে শুরু করেছে। এর পরের দিন আমরা দেখতে পাই আকাশ যে কলেজে পড়াশোনা করতো সেই কলেজেরই সেই ক্যান্টিনের পাপ্পু আসে এবং নিজেকে বাণীর হাজব্যান্ড হিসেবে দাবি করে। এখান থেকে বাণী এবং তার মেয়েকে নিয়ে যেতে চায়, কিন্তু অবশেষে বাণী তার সমস্ত সত্য কথা সবার সামনে আনে। অনেক তুলকালামের পরে সবাই আসল সত্য জানতে পারে। পাপ্পু তখন স্বীকার করে এখানে সে আকাশের কথাতে এসেছে, সে শুধু মিথ্যে অভিনয় করতে এসেছে এখানে। অন্যদিকে আবার একটি লোক বাণীর সাথে দেখা করতে এসেছে আজকে। লোকটি বলে 26 তারিখ তাদের বিয়ে, সে আর বাণীকে বেশি সময় দিতে পারবে না, যে করে হোক এখানে কাজ শেষ করে তাকে 25 তারিখের মধ্যে ফিরে আসতে হবে। এরপরে সেই দিন চলে আসে যেদিন আকাশের বিয়ে হওয়ার কথা। আজকে আমানও ফিরে এসেছে। গোবিন্দ তাকে জিজ্ঞেস করাতে আমান বলে যে বাণীর সাথে তার কথা হয়েছে এবং বাণী রাজিও হয়ে গিয়েছে এখান থেকে চলে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই রাধে সেখানে মদ্যপান করে আসে এবং বলে এই বিয়ে হতে পারে না। কারণ জিজ্ঞেস করাতে রাধে বলে কারণ তার স্ত্রী নাকি প্রেগনেন্ট। বাজাজ কারণ জিজ্ঞেস করাতে রাধে ভুল করে বাচ্চার বাবার জায়গায় গোবিন্দকে দেখিয়ে দেয়। আর এবার অঞ্জলি রাগ করে তাকে একটি চর মেরে দেয়। রাধে সেখানে লুটিয়ে পড়ে। অঞ্জলি সবাইকে চিল্লিয়ে বলে সে প্রেগনেন্ট নয়, আর কারোর সাথে তার কোনো সম্পর্কও নেই। এরপর গোবিন্দ বাজাজকে সমস্ত সত্যি কথা খুলে বলে, তাদের বাড়িতে এতদিন কী হয়েছে সেই সমস্ত কিছুই। এরপর সবাই যার যার বাড়িতে ফিরে আসে। অন্যদিকে আজকে আকাশ ড্রিঙ্কস করে বাণীর রুমে আসে এবং বলে তার এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে, তার বাবারও অনেক অসম্মান হয়েছে। যদিও তার মন খারাপ, কিন্তু এটিতে তার কোনো ঘাটা হয়নি তেমন, কারণ তার অলরেডি একটি সুন্দর বউ তো রয়েছেই, সাথে একটি বাচ্চাও রয়েছে। আর সে বাণীর সাথে খুব খারাপ কিছু করার জন্য এগোতে থাকে। বাণীও আজকে খুবই ভয় পায়, তাকে বলে সে তাকে সমস্ত সত্যি কথা বলবে। আর এরপরে সে চলে আসে আমানের কাছে, তাকে সে কিছু দরকারি কথা বলার জন্য বাইরে ডেকে আনে এবং সে তাকে বলে আমানের কি মনে আছে যখন তার ডিভোর্সের কথা চলছিল তখন সে কিছুদিনের জন্য কলকাতায় গিয়েছিল। আমান বলে হ্যাঁ গিয়েছিল সে। বাণী বলে সেখানে তার একটি প্রিয়া নামের মেয়ের সাথে পরিচয় হয়েছিল আর তাকে সে বিয়ে করার প্রমিসও করেছিল। তখন বাণী বলে প্রিয়া তার বোন এবং গেহেনা তারই মেয়ে। তার বোন প্রিয়া গেহেনাকে জন্ম দিতে গিয়েই মারা গিয়েছে, আর বাণী তার বোনের মেয়েকে তার বাবার কাছে মেয়ের অধিকার দিতেই এখানে এনেছে। এসব শুনে আমান বলে সে অনেক কষ্টে এখন সমস্ত কিছু ঠিক করেছে, তার জীবন এখন ভালো হতে চলেছে, এখন সেরকম কোনো উটকো ঝামেলায় পড়তে চায় না, আর এই কথা এখন কেউই বিশ্বাস করবে না। ঠিক সেই সময় গোবিন্দ তাকে এসে একটি চর মারে এবং বলে আমি কখনো ভাবিনি তুই এরকম করবি। এরপরে বাণী আকাশের কাছে আসে, তাদের সম্পর্ক ভাঙার কথা বলে। সে জানায় সেদিন যখন সে আকাশের সাথে দেখা করতে এসেছিল তখন সেখানে তাদের ফটো দেখতে পায়, যেটা দেখেই সে তার ফটোটি ভেঙে চলে এসেছিল, কারণ সে ভেবেছিল আকাশও তার বড় ভাইয়ের মতোই হবে। তখন আকাশ যাওয়ার সময় বলে তার বাবা তাদের বিয়ে ঠিক করেছে আর সেই বিয়েটি করতে রাজি, কারণ এখনও সে তাকে পাগলের মতো ভালোবাসে। পরদিন সকালে বাড়ির সবাই জানতে পারে বাণী নাকি গেহেনাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে।
এরপরে দেখতে পাই আকাশ তার পরিবারকে নিয়ে আবারও পাপ্পুর কাছে এসেছে এবং তাকে বলে টলে খবর নেওয়ায় বানি এখন কোথায় রয়েছে। পাপ্পু খবর নিয়ে জানতে পারে সে একটি ম্যারেজ হলে রয়েছে, তার নাকি আজকে বিয়ে। এটি শুনে সবাই তাড়াতাড়ি করে ম্যারেজ হলের উদ্দেশ্যে যায় এবং সেখানে পৌঁছে প্রথমে সবাই ভুল ঠিকানায় যায় এবং একটি ভুল বিয়েও ভেঙে ফেলে। পাপ্পু সেখানে বেশ গণ্ডগোল পাকায় এবং যখন দেখতে পারে এটি সেই বিয়ে নয় যেখানে তারা আসতে চেয়েছিল, যেটি দেখে সেরা দৌড়ে সেখান থেকে পালায় এবং অবশেষে গিয়ে পৌঁছায় তারা বানির বিয়েতে। কিন্তু এতক্ষণে দেরি হয়ে গিয়েছে, বানির বিয়েও হয়ে গিয়েছে। গোবিন্দ বানিকে বলে তারা গেহেনাকে আপন করে নিতে এসেছে। বানি ও গেহেনাকে তাদেরকে দিয়ে দেয়। এরপর আকাশ বানিকে বলে তাদের হয়তো অন্য জন্মে দেখা হবে। কিন্তু সেই সময়টাতেই ডিরেক্টর এসে বলে, আরে ভাই এখন তো তোদের প্রেম ছেড়ে দে, আমাকে কিছুটা তো সময় দে। এই সিরিয়ালের জন্য আমি অনেক দিন ধরে এর জন্য অপেক্ষা করছি, লাস্ট শট রয়েছে, এটি তো কমপ্লিট করতে দে। আসলে বানি একজন অভিনেত্রী হয়ে গিয়েছে আর এখানে তার বিয়ের শুটিং চলছে। এরপর আমরা দেখতে পাই বানি এবং আকাশের বিয়ে হচ্ছে, মানে তাদের দুজনের রিসেপশন, অর্থাৎ তাদের দুজনের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেল। আর এর সাথেই আজকের এই গল্পটিও এখানেই শেষ হলো। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, আবার খুব শীঘ্রই সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।